প্রিয় সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষার্থীরা, সবার কি অবস্থা? তোমরা জানো ৩৩৩ টাকার সেকেন্ড টাইম ম্যাথ অ্যাডমিশন ব্যাচ রিস্টার্ট 1.0 আজকে প্রথম ক্লাস। আমরা পুরো সাইকেলটাকে ৩টা সাইকেলে অন্তর্ভুক্ত করছি। ৩টা সাইকেলের আজকে প্রথম সাইকেলে ক্লাস হবে এবং প্রথম সাইকেলের এটা প্রথম লেকচার, সরলরেখা পার্ট 1। এটাতে আমরা কনসেপচুয়াল থিওরি যাবতীয় যা যা আছে সব আলোচনা করব, এমসিকিউ প্রচুর পরিমাণে সলভ করব এবং সলভিং মেথডস যা যা আছে, যত ধরনের মেথড আছে, অপশন টেস্ট, অ্যাজাম্পশন মেথড বা যা যা আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পিডিএফ লেকচারটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক দিতে পারো। আমি প্লাবন সামি তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। প্রথমত আমরা কিছু থিওরি একটু আলোচনা করি। থিওরিগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার যে থিওরিগুলো আছে, যদি আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, তাহলে আমি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে একটা পয়েন্ট আমি তোমাকে জাজ করতে বললাম। এই পয়েন্টটা কিন্তু আমরা পিচ্চিকাল থেকে শিখে আসছি এক্স কমা ওয়াই আকারে। এটা বলতে বোঝাইছে যে মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমি এত দূরত্ব গেছি, কতটুকু এক্স পরিমাণ, এটা হচ্ছে ভুজ। দেন এই পয়েন্ট থেকে উপরে উঠছি ওয়াই পরিমাণ। এই যে দূরত্বটা, এটাকে বলে আমরা এক্স কমা ওয়াই। বুঝছো? এটাকে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। এখন তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে আরেকটা যে পার্ট আলোচনা করা হয়েছে ওই পার্ট কি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই পয়েন্টে যাওয়ার কিন্তু আরেকটা ওয়ে আছে। বলো তো কি? যে মূল বিন্দু থেকে ডাইরেক্ট চলে যাও। এটা তো আমরা বলতে পারি, তাই না? এই যে মূল বিন্দু থেকে ডাইরেক্ট গেছি, তাকে এখন আমরা কিভাবে সূচিত করব? আমরা বলতে পারি এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ করে এই দূরত্বটা চলে গেছে। কতটুকু দূরত্ব? আর। তাহলে এই কনসেপ্টটাকে আমরা বলি আর কমা থিটা। তাহলে কার্তেশীয় হচ্ছে কি এক্স কমা ওয়াই এবং পোলার হচ্ছে কি আর কমা থিটা। এই বিষয়টাকে আমরা বলবো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক। এখন এখান থেকে আসলে কি কি সম্পর্ক আমরা শিখব? আমরা প্রথমত একটা বিষয় শিখবো, এগুলো সবাই আমরা কম বেশি জানি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি আর স্কোয়ার, এটা একটা সম্পর্ক। তারপর আরেকটা সম্পর্ক শিখতে হবে থিটা। বুঝছো? থিটার 4টা ফর্মুলা আছে প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য। এটা তো প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয়, চতুর্থ, তাই না? এখন তুমি যদি প্রথম কোয়াড্রেন্ট চিন্তা করো, প্রথম কোয়াড্রেন্টে থিটা হয়ে যাবে tan ইনভার্স ওয়াই বাই এক্স এবং মডুলাস সাইন মাস্টে দিতে হবে। তারপর তুমি যদি দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে আসো, ওই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু মুখস্থ করতে হবে। দ্বিতীয় কোয়াড্রেন্টে কি হয়? 180 থেকে কম। 180 মানে কি? পাই বুঝি না আমরা? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স দিব। বুঝছো? এখন যদি তুমি তৃতীয় কোয়াড্রেন্ট চিন্তা করো, তো ওই ক্ষেত্রে থিটা হয়ে যাবে 180 থেকে বেশি। তাহলে আমরা দিব পাই প্লাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এ পর্যন্ত আমরা ক্লিয়ার। অ্যান্ড যদি লাস্ট চতুর্থ কোয়াড্রেন্ট চিন্তা করি, ওই ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। দেখো, প্রথমটা এবং শেষেরটা কিন্তু প্রায় সেম, জাস্ট প্লাস মাইনাস। এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রায় সেম, কারণ দ্বিতীয় তুমি তো বুঝো যে 180 থেকে কম হবে, এই কারণে আমরা একটা মাইনাস সাইন দিচ্ছি। আর যেহেতু থার্ড কোয়াড্রেন্ট 180 থেকে বেশি, এই কারণে আমরা প্লাস সাইন দিয়েছি। একটা কনসেপ্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এটা মুখস্থ করতে হবে। এবং ওয়াই ইকুয়ালস টু কি আর সাইন থিটা। যদি তুমি যাবতীয় এই কয়টা সূত্র, এখানে একটা সূত্র, এখানে 4টা সূত্র এবং এখানে যে 2টা সূত্র দেওয়া আছে, টোটাল কয়টা হচ্ছে? 5টা, 6টা, 7টা। এই 7টা সূত্র তুমি যদি মুখস্থ করতে পারো, এখান থেকে যা যা প্রশ্ন আসবে সবগুলোই তুমি পারবা। এই 2টা যে সূত্র আমি লাস্টে লিখলাম, যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই যে এই 2টা সূত্র, এই 2টা সূত্রের মধ্যে কিন্তু সাইন থিটা এবং কস থিটা মানগুলো লাগবে। এবং তোমরা কিন্তু জানো, আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় যে কয়টা পরীক্ষা দিব, ম্যাক্সিমাম কিন্তু ক্যালকুলেটর ছাড়া দেওয়া লাগবে। মানে কি? মানগুলো মুখস্থ করতে হবে। তার মানে কিন্তু ট্রিগোনোমেট্রিক মানগুলো আমাদের ভালো জ্ঞান থাকা উচিত। তো এখানে যা যা সূত্র মুখস্থ করতে হবে আমি তোমাকে একটু শিখিয়ে দিই। আমরা কিন্তু সাইন 0 থেকে 90 পর্যন্ত কম বেশি জানি, কস 0 থেকে 90 পর্যন্ত জানি। আমি এগুলো নিয়ে কোনো কিছু বলবো না। আমি 90-র পরেগুলো নিয়ে তোমাদেরকে আমি একটু আলোচনা করব। সাইন 120, সাইন 135 হতে পারে, সাইন 150 হতে পারে, অ্যান্ড সাইন 180 হতে পারে। সেম কিন্তু এখানে কজের বেলাও হইতে পারে। কজ 120, কজ 135, কজ 150 এবং হচ্ছে কজ 180। দেখো, সাইন 120 এইটা কিভাবে মুখস্থ করবো? সাইন 120টা দেখো, 90-এর পরে কতটুকু আছে? 120 হওয়ার জন্য 30। সাইনের ক ফাংশনকে কোসাইন অর্থাৎ কস, ওই cos 30 ভ্যালু বসায় দাও। বুঝছো? কত আসবে cos 30 ভ্যালু? √3/2। এখন হচ্ছে সাইন 135 কতটুকু পালো 90 থেকে? 45। তাহলে cos 45 ভ্যালুটা বসায় দাও 1/√2। এখন আসো সাইন 150 কতটুকু পালো? 60। cos 60 ভ্যালু কত ছিল? 1/2। অ্যান্ড সাইন 180 এটা তো আমরা জানি, তারপরে তোমার ওই টেকনিকে শেখায়। কতটুকু পালো? 90। তাহলে cos 90 মানে কি? 0। এই পার্ট আসো, এই পার্ট হুবহু সেম কনসেপ্ট। কতটুকু পারলো? 30। তার ক ফাংশন কি ছিল? সাইন। জাস্ট একটা মাইনাস এড করতে হবে, এইটা হচ্ছে তফাৎটা। তাহলে সাইন 30 কত আসে?
1/2। এটা কত আসবে 1/√2। এইটা কত আসলো √3/2 অ্যান্ড এটা কত বলো তো -1। আশা করি বুঝছো। এই 8টা মান যদি মুখস্থ করতে পারো অ্যান্ড আমি আরেকটা শিখিয়ে দিই tan 135 এটা আসলে লাগে না, যদি লাগে তো আমরা এটা মুখস্থ করে ফেলবো। tan 135 মান কত -1। এখন আসো ম্যাথগুলো সলভ করি। কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক হচ্ছে এত হলে বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক কত? পোলার বলতে কি বুঝি আমরা? পোলার বলতে বুঝি হচ্ছে r, থিটা। কার্তেশীয় বলতে কি বুঝি x, y। বুঝছো? এখন এই যে x এবং y এর মানটা বের করব। x মানে কি শিখছিলাম r cos থিটা। তাহলে 2 cos 120 আমরা বলতে পারি and y equals to 2 sin 120 আমরা কিন্তু বলতে পারতেছি। এখন এই যে cos 120 এর মানটা কি ছিল -1/2। তাহলে 2 ইনটু কত বলতে পারি আমরা -1/2। তাহলে কাটাকাটি করে দেখো -1 চলে আসছে। এবং তুমি যদি এখানে 2 sin 120 চিন্তা করো, sin 120 এর মান কত ছিল? sin 120 এর মান ছিল √3/2। তার মানে কি থাকে √3। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে -1, √3। বুঝছো? এখানে অপশনটা নাই, বাট আমরা তো ম্যাথটা বুঝলাম। এখন হচ্ছে পরের ম্যাথটাতে আমরা যাই। কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হয়ে গেলে পোলার স্থানাঙ্ক কত? আচ্ছা, এটা কোন কোয়াড্রেন্টে দেওয়া আছে বলো তো? প্রথম কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্টে যদি থিটা মানটা বের করো তাহলে কি আসবে? কি শিখালাম? tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ 1/√3। এটার মান কত বলো তো? π/6 অর্থাৎ 30 ডিগ্রি। অ্যান্ড আর এর মানটা কি ছিল বলো তো? √x² + y²। তাহলে জাস্ট মানটা বসায় দাও। x এর উপর স্কয়ার করলে তো এখানে 3 থাকে, এখানে 1 থাকে অর্থাৎ √4 2। বুঝছো? তাহলে আমরা বলবো 2, π/6। একদম সোজা কিন্তু। এখন দেখো পোলার সমীকরণ যদি এত হয়ে যায় তো এটা কার্তেশীয় সমীকরণটা কি হবে? আমরা আগে সূত্রটা ভাঙাবো sin 2 থিটা। sin 2 থিটার ত্রিকোণমিতিক সূত্র সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা এইটাকে ভাঙাই r স্কয়ারটাকে। দুইটা আর আছে। তাহলে আমি যদি লিখি এটা এবং এটা একসাথে, তাহলে 2 টাকে তুমি সামনে দিয়ে দাও। তাহলে 2r sin থিটা ইনটু r cos থিটা ইকুয়ালস টু কিন্তু 2a স্কয়ার। আশা করি বুঝছো। কি কাজ করছি? এই যে আর স্কয়ারটা সেটা কিন্তু দুইটা আরে কনভার্ট হয়েছে এবং সাইন 2 থিটা কিন্তু এই যে 2 সাইন থিটা কস থিটা হয়ে গেল, দুই পাশে 2 ভ্যানিশ। তাহলে এই আর সাইন থিটা বলতে কি বুঝি আমরা? y। এটা বলতে কি বুঝি? x। তাহলে আলটিমেটলি কিন্তু xy ইকুয়ালস টু a স্কয়ার দিয়ে দিয়েছে। আশা করি বুঝছো। পোলার স্থানাঙ্কে এত সমীকরণটা কি নির্দেশ করে? আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম পোলার কার্তেশীয় সম্পর্কের মধ্যে যে থিটা ইকুয়ালস টু কিন্তু tan ইনভার্স মডুলাস y/x লেখা যায় কিন্তু। তো আমি এটার বদলে এটা কেন লিখতে পারবো না? তাহলে আমি কি লিখতে পারি না tan ইনভার্স মডুলাস y/x ইকুয়ালস টু π/4? অবশ্যই লেখা যাবে। তার মানে y/x ইকুয়ালস টু কি হয়ে যাবে? tan π/4। tan π/4 এর মান কত? 1, তাই তো? তাহলে y ইকুয়ালস টু কি? x। এই ইকুয়েশনটাকে আমরা বলি সরলরেখা। এখন সরলরেখা চেনার সবচেয়ে ভালো ওয়ে কি জানো? এখানে যে চলকগুলা থাকবে সমান চিহ্ন অবশ্যই দুই পাশে বা এক পাশে থাকতে পারে, বাট আলাদা আলাদা পদ হিসেবে। কারণ সরলরেখার নর্মাল ইকুয়েশন কিন্তু আমরা জানি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। দেখছো? আলাদা আলাদা পদ রূপে কিন্তু এই চলকগুলা ছিল। এই চলকগুলার সর্বোচ্চ পাওয়ার কিন্তু এক। তো এই ফরম্যাটে থাকলে সেটাকে আমরা সরলরেখা বলবো। যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ারটা কত আছে বলো তো? 1, তাহলে সেটা সরলরেখা 100%। তো এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। কেন বললাম? কারণ অপের রেখাংশকে ঘড়ি কাঁটার দিকে π/6 ডিগ্রি কোণে ঘোরানোতে নতুন অবস্থান হচ্ছে অকিউ। পি বিন্দু স্থানাঙ্ক এত হলে কিউ বিন্দুর পোলার স্থানাঙ্কটা কত হবে? একটু ডিটেলস বুঝে তারপর শর্টকাটে তোমাকে আমি বোঝানোর ট্রাই করি। আমি যদি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, তো এখানে যে -√3,3 সেটা থার্ড কোয়াড্রেন্ট আমরা বুঝি, ধরলাম এই পয়েন্টটা -√3,-3। এখন আসো এইটার যদি ঘড়ি কাটা কিভাবে করে? এভাবে করে নাকি এভাবে করে? এখান থেকে এভাবে ঘুরতে ঘুরতে যায়, তাই না? আচ্ছা, তাহলে এইটার অ্যাঙ্গেলটা কত? তুমি যদি এটার অ্যাঙ্গেলটা বের করো থার্ড কোয়াড্রেন্টে কি জানি আমরা? পাই প্লাস tan ইনভার্স y/x। তাহলে কি √3 চলে আসবে। এটা কত? 60। তাহলে পাই প্লাস 60 বলতে কি বুঝি? 240 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে x অক্ষের সাথে কতটুকু? 240 ডিগ্রি। আমরা এতটুকু বুঝলাম। এখন এখান থেকে যদি আমি 30 ডিগ্রি সরে যাই, তাহলে নতুন অবস্থান কতটুকু হবে? 240 থেকে আরেকটু আগাবে, তাই না? তো এই পজিশনটা আসলে কত ডিগ্রি বলতো? আমরা 30 ডিগ্রি মাইনাস করবো, কারণ এই পরিমাণটা ছিল 30 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই পজিশনটা কতটুকু হবে? 210। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা অপশনগুলোর দিকে তাকাবো। এই যে 7π/6 যে মানটা দিছে এটা মানে কিন্তু 210 ডিগ্রি। এবং আমরা এই মানগুলো হিসাবের ক্ষেত্রে আগে 7 ইন্টু 180 গুণ করবো না, যেহেতু ক্যালকুলেটর নাই। আমরা আগে এই পিচ্ছি মানটা পাই এবং ভাগ যে অংশ যেটা আছে হর রূপে, এই দুটো ক্যালকুলেট করবো। 180কে 6 দিয়ে ভাগ দিলে কি থাকে? 30। আর 3 7 21 হয়, দেন 210 ডিগ্রি। ওকে, তাহলে উত্তর হবে এইটা, নাহলে এটা। এখন এটা কি প্রথমটা আর না? আর তো ছিল একটা এরকম সাইন যে √x² + y²। রুট যুক্ত কোনো ভ্যালু কোনোদিন নেগেটিভ মান দেয় না, সেটা অলওয়েজ কি পজিটিভ মান দিবে। তাহলে এটা আর কোনো সুযোগ নেই। তাহলে আলটিমেটলি উত্তর কোনটা? ডি নাম্বারটা।
তো এই ম্যাথটা তারাই প্র্যাকটিস করবা যাদের টার্গেট আইইউটি, এমআইএসটি, ভিইউপি, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এক্স কোজ আলফা প্লাস এক্স এ সাইন আলফা ইকুয়ালস টু 5 সমীকরণটা একটা সরলরেখা নির্দেশ করে। এটা কি সত্য, মিথ্যা, আংশিক সত্য নাকি কোনোটিই নয়? ওকে, তাহলে এইটা টোটালি নির্ভর করতেছে আলফার উপরে। আমরা আলফা মানটাকে 0 এবং 90 ধরে কাজ করব। এক্স এর উপর নির্ভর করতে সেটা আমি জাজ করতে যাব না, কারণ এখানে এক্স দিয়ে হচ্ছে আমাদের কাজ। তুমি যদি এখানে 0 ডিগ্রি বসাও, তাহলে এক্স কস 0 বলতে কিন্তু শুধুমাত্র এক্স থাকতেছে, আর সাইন 0 ডিগ্রি বলতে তো আমরা জানি 0। তাহলে এক্স ইকুয়ালস টু কিন্তু 5। এবং যদি আমরা 90 ধরি তাহলে এক্স কস 90 হয়ে যাচ্ছে, যার ভ্যালু কত বলো তো 0, বাট এখানে কিন্তু 1, অর্থাৎ এক্স ইকুয়ালস টু কিন্তু 5 পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আবার এটা সরলরেখা না, কারণ কি এখানে তুমি দেখো সম্মিলিতভাবে কিন্তু তার পাওয়ার 1 না, তার পাওয়ার হচ্ছে 2। কেন? কারণ এই বিষয়টা কিন্তু আমরা বুঝি না যে এই পার্টের যে পাওয়ার 2 সেটা আমরা অনেকে মানতে নারাজ। এখন যদি তুমি ওয়াইয়ের বদলে আরেকটা এক্স আনতা তখন কিন্তু তুমি বলতে এক্স স্কোয়ার। ঠিক ঠিক আছে? তো এই পাওয়ারগুলো বিষয়গুলো যেভাবে কাউন্ট হয়, তো পাওয়ার যদি 2 হয়ে যায় তখন তো সেটা সরলরেখা কোনোদিনই হবে না। তাহলে আলটিমেটলি সরলরেখা হচ্ছে কি এইটা। আশা করি বুঝছি। তাহলে উত্তর কোনটা দিব আমরা? আংশিক সত্য, মানে সত্য আবার সত্য না। এখন দেখো, এক অক্ষ এবং এত থেকে এই বিন্দু দূরত্ব সমান হয়ে গেলে কে এর মান কত? এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা কনসেপ্টুয়াল ম্যাথ। ওকে, চিত্র আঁকা ট্রাই করি আমরা। এটা ছিল একটা স্থানাঙ্ক ব্যবস্থা। মনে রাখা লাগবে, স্থানাঙ্ক ব্যবস্থার যে ম্যাথগুলো আছে, সরলরেখা ধরো, বৃত্ত ধরো, কৌণিক ধরো, সেই বেশি পারবে যে চিত্র আঁকতে পারে। এক অক্ষ এবং এত বিন্দু হতে 4, কে, তাহলে 4, কে হচ্ছে বলির পাঠ। বুঝছো? আচ্ছা, এই 4, কেটা এক্স হতে কতটুকু দূরে আছে বলো তো? এটাকে প্রথম স্লাইডে কিন্তু আমি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে কোটি বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এক্স অক্ষ থেকে এটা ঠিক যতটুকু দূরে, আরেকটা বিন্দু কি বলেছিল বলো তো? আরেকটা বিন্দু হচ্ছে -5, -7। এইটা ঠিক ততটুকুই দূরে। ওকে, তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি কে ইকুয়ালস টু √, এই যে দুইটা বিন্দু দেওয়া থাকলে কিভাবে বের করি আমরা? এই যে 4 + 5 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 7 হোল স্কোয়ার। বুঝছো? দেন আমরা বলতে পারি কে স্কোয়ার ইকুয়ালস টু 81 প্লাস কে স্কোয়ার প্লাস 49 প্লাস 14 কে। কে স্কোয়ার ভ্যানিশ। ওকে, তাহলে 14 কে ইকুয়ালস টু কিন্তু আমরা বলতে পারতেছি এটা মাইনাস সাইন আসবে। তো আলটিমেটলি এই যে কে এর যে মানটা সেটা কি আসবে বলতো? -65/7। বুঝে গেছে? আচ্ছা, একদম ক্লিয়ার ম্যাথটা। এখন এত 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 বিন্দু দ্বয় যদি সমরেখ হয়ে যায়, কে এর মান কত? আমরা সমরেখ মানে কি? একটা রেখার উপর 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট, 10টা পয়েন্ট, যতগুলা পয়েন্ট থাক না কেন, যদি একটা রেখা বরাবর থাকে, এই কনসেপ্টটিকে আমরা সমরেখ বলি। সমরেখার কিন্তু অনেকগুলো সূত্র আছে। আমরা 9, 10 এর যে সূত্র শিখেছিলাম এটা এপ্লাই করা ট্রাই করব। সমরেখা 9, 10 এ শিখেছিলাম আমরা প্রথম 2টা বিন্দুর ঢাল লাস্টের 2টা বিন্দুর ঢালের সমান হয়ে যাবে। তাহলে প্রথম 2টা বিন্দুর ঢাল বের করো। ঢাল কেমনে বের করে? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এখানেও সেম ফরম্যাট এপ্লাই করো। 3 - 5/2 - কে -0। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারতেছি 3/-k ইকুয়ালস টু -2/2 - কে। তাহলে মাইনাসগুলো কিন্তু দুই পাশ থেকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে আলটিমেটলি হচ্ছে 6 - 3k = 2k, অর্থাৎ এই যে কে এর মানটা সেটা কিন্তু 6/5। এই ফরম্যাটে তোমরা হচ্ছে এক্সাম হলে করবা ম্যাথটা। এখন আরেকটা কাহিনী হতে পারে, যেহেতু 3টা বিন্দু দিয়ে তোমার সরলরেখার ম্যাথগুলো তারা দিবে, তা আমরা কিন্তু বলতে পারি যেহেতু বুঝি আমরা একটা রেখার উপরেই 3টা পয়েন্ট অবস্থান করতেছে, তাদের কিন্তু ত্রিভুজ ক্ষেত্রফল হইতে পারবে না। তার মানে কি? এটা দ্বারা ক্ষেত্রফলটাও 0 দাবি করতে পারো। ওকে, আমরা এই ম্যাথটা এখন দেখব যে এই 3টা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান করে, নিচে কোনটা সঠিক? তাহলে এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এবং আমি তোমাদেরকে যে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করব, ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা এই ম্যাথটা সলভ করে আমাকে দিবা, মাস্ট কাজ। এবং এইটা আমি তোমাদেরকে করাই দিব। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি শুধুমাত্র 15-16 সেশনে আসে নাই, এবারও কিন্তু দিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি 24-25-এ। ঠিক আছে? একটু স্লাইটলি একটু চেঞ্জ করে দিয়েছে আর কি কাহিনীটা। আমি তোমাকে এটা শর্টকাট শেখাই দিই, এর আগে একটু বড় করে শেখাই। আমরা এই বিষয়টা তো বুঝি যে একটা বিন্দু এবং আরেকটা বিন্দু কি বলছে? একটা সরলরেখার উপর অবস্থান করতেছে, তার মানে কিন্তু আমরা বুঝি সমরেখা। সমরেখা মানে কি শিখাইলাম? যে প্রথম 2টা বিন্দুর যে ঢাল, অর্থাৎ b-0/0 - a ইকুয়ালস টু লাস্টে 2টা বিন্দু ঢালের সমান হয়ে যাবে। তুমি গুণটা করে দেখো, -a * 1 বলতে কি বুঝি? -a প্লাস ab ইকুয়ালস টু কিন্তু b, অর্থাৎ a প্লাস b ইকুয়ালস টু ab। আমরা ab তে ভাগ দিলে পেয়ে যাচ্ছি 1/a প্লাস 1/b ইকুয়ালস টু কি? 1। বাট এটার একটা গুরুত্বপূর্ণ শর্টকাট আছে। এই গুরুত্বপূর্ণ শর্টকাট আমি তোমাকে পড়াচ্ছি। তো এই ম্যাথটা কিভাবে দিবে জানো পরীক্ষা হলে? এই যে a, 0 দিবে একটা বিন্দু, এটা হচ্ছে 0, b, এবং আরেকটা ধরলাম হচ্ছে n, n। এই 3টা হচ্ছে একই সরলরেখার বরাবর অবস্থান করতেছে। তাহলে ওই ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে এরকম টাইপের দিবে। শর্টকাট হচ্ছে এটা, 1/a প্লাস 1/b ইকুয়ালস টু 1/n। রাজশাহী ইউনিভার্সিটি এবার দিছিল এটা 3, তাহলে আমরা কি দেবো? 1/3, তাই না? একদম সোজা কিন্তু। আশা করি ম্যাথটা বুঝছো।
দেখো পরের ম্যাথটা। এর মান কত হলে এই রেখাটি এত বিন্দুতে অতিক্রম করবে? আচ্ছা আমরা কি জানি যে একটা বিন্দু যদি একটা সরলরেখা বা বক্ররেখার উপর অবস্থান করে, ওই বিন্দু দিয়ে সরলরেখা বক্ররেখাটি কি সিদ্ধ হতে পারে, তাই না? আমরা এটাকে সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ করে দিলে কিন্তু দেখো এই এর মানটা চলে আসতেছে কত? বলো দেখি 0। একদম সহজ ছিল ম্যাথটা। দেখো এত রেখাটা এক্সকের সাথে যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা এখন একটা রেখা আমি ধরলাম এটা। তো এটাকে যদি আমি তোমাকে একটু বড় করে সাজাই বা শিখাই সেটা কিন্তু এভাবে থাকে। এটা বলতে আমরা বুঝি এই যে 45 ডিগ্রি কোণ করে এভাবে চলে যাবে। তো এইটা এক্স অক্ষরে কোন বিন্দুতে মিলিত হইছে? এই পয়েন্টে। তাই না? আমরা কিন্তু জানি একটা রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে বা কাটে তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা জানি ওই বিন্দুর কোটির মানটা 0 হয়ে যায়। অর্থাৎ কি? y এর মানটা 0। তাহলে y এর মানটা এখানে বসায় দাও 0। y এর মান বসায় দিলে x এর মান কি চলে আসে? 1। আশা করি বুঝছো। এখন অনেকের মনে প্রশ্ন যে এইটা আবার কিভাবে হইলো? এটা আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব যখন সরলরেখার ঢাল পড়াবো, এই কনসেপ্টটা যখন খুব ভালো করে পড়াবো, এখন না। দেখো এত এবং এত বিন্দুত্রয় PQRS রম্বসের শীর্ষবিন্দু হলে r এর মানটা কত হবে? ওকে, এটা যদি তোমার চতুর্ভুজ আমরা চিন্তা করি PQRS এর শর্টকাট আমি তোমাকে খুব সুন্দর করে পড়াবো। এই যে এটা P, এটা হচ্ছে Q, পরে কি R, তারপর হচ্ছে S। এটা যেন ভুল না হয় সিকোয়েন্সটা। তাহলে 2,5 আমি দিব, এটা দিব হচ্ছে 5,9, এটা দিব হচ্ছে কত? x, y যেটা বের করতে বলছে, আর s এর মানটা কিন্তু তারা দিয়েছে 6,8। একটা সুন্দর কনসেপ্ট চিন্তা করো। এটা কি? একটা কর্ণ, এটা কি? একটা কর্ণ, তাই না? দেখো আমরা যখন একটা অজানা মান বের করতে যাব সেটা যদি ভুজ হয় তাহলে ভুজ নিয়ে কাজ করতে হবে। তো একটা কর্ণে দেখো তো 2টা পয়েন্টে কিন্তু আমরা জানি কোণার পয়েন্ট 2টা, আরেকটা শুধুমাত্র একটা জানি। তো যে কর্ণের 2টা জানি ওই 2টা ভুজ তুমি যোগ করে দিবা। তাহলে 6 প্লাস 5, আর যেটা একটা জানো একটা তো জানি না বের করতে হবে, সেটাকে আমরা জাস্ট মাইনাস করে দিব। সেমভাবে y এর মানটা বের করবো। তাহলে 9 প্লাস 8 মাইনাস 5 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকতেছে বলো তো? 9। আর এখানে কত থাকবে? 12। এখন যারা একটু চালাক তারা কি দেখবে জানো? এইখানে যে 4টা অপশন আছে এই 4টা অপশনের মধ্যে একটার মধ্যে শুধুমাত্র ভুজ 9 দেওয়া আছে। এটা উত্তর হয়ে যাবে। বুঝছো? আচ্ছা এইটা এবং এটা যদি একই সরলরেখা নির্দেশ করে এর মানটা কত? এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এবার দিয়েছিল। এখন চিন্তা করতে হবে যদি দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তখন শর্তটা কি? আমি একটা সরলরেখা ধরলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর একটা সরলরেখা ধরলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুইটা সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তখন শর্ত হচ্ছে কি জানো? x এর সহগের অনুপাত ইকুয়ালস টু y এর সহগের অনুপাত ইকুয়ালস টু ধ্রুবকদের অনুপাত। আশা করি বুঝছো। এটা মনে রাখা লাগবে। তুমি যদি এটা যদি মনে রাখতে পারো দেন আমরা ম্যাথটা সলভ করব। পি এর মান চাইছে। তো আমরা কি জানি? 2/cos আলফা ইকুয়ালস টু 3/sin আলফা ইকুয়ালস টু 4/p। এখন অনেকের মনে প্রশ্ন, এখানে তো -4 দিছে, আমি -4 কেন দিই নাই? তোমার তো দুইটাকে সেম ভাবে নিতে হবে। এটা সমান চিহ্নের ডান পাশে আছে, এটাকে সমান চিহ্নের ডান পাশে নাও। বাক্য প্যারা লাগলে এটা বাম পাশে আনো, যেহেতু বাম পাশে তুমি রাখতে যাচ্ছ, দেখবা 4/p আসবে। p এর মান চাইছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাকে শিখায় রাখি। সবসময় মনে রাখা লাগবে যদি সেটা sin cos থাকে, মানে কি ত্রিকোণমিতিক অনুপাত যুক্ত অনুপাত থাকে, তখন sin এবং cosটাকে ভ্যানিশ করার ট্রাই করতে হবে। কিভাবে করব? আমরা যে ধ্রুবক পদ যেটা আছে এগুলোর সাথে এগুলো কম্পেয়ার করব। তুমি যদি কম্পেয়ার করো তখন তুমি দেখবা পেয়ে যাবা sin আলফার যে মান সেটা হচ্ছে কি 3p/4। এবং তুমি এখানে যদি এইটা এবং এইটা কম্পেয়ার করো cos আলফার যে মান সেটা হচ্ছে পেয়ে যাবা 2p/4। এখন কিভাবে ভ্যানিশ করব? ওই যে স্কোয়ার করে যোগ করলেই দেখো sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা হয়ে যাবে, যার মান হচ্ছে 1, ভ্যানিশ হয়ে যাবে। তুমি যদি স্কোয়ার করে যোগ করো তাহলে আমরা পাচ্ছি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 9p² প্লাস 4p²/16। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 16 আর এখানে কি 30p²। তাহলে আমরা বলতে পারি p² ইকুয়ালস টু 16/13। দেন p এর মান কি চলে আসবে? p এর মান চলে আসবে প্লাস মাইনাস 4/√13। আশা করি বুঝছো। k এর মান কত হলে এই তিনটা রেখাত্র সমবিন্দু হবে? আচ্ছা রেখাত্র সমবিন্দু হওয়ার শর্তটা কি? দেখো আমি তোমার তিনটে ইকুয়েশন ধরলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আর এটা ধরলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। আর একটা ধরলাম a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। এই তিনটা যদি সমবিন্দু হয় মানে কি? দেখো তিনটা সরলরেখা হচ্ছে একটা বিন্দুতে যাচ্ছে, ঠিক আছে? একটা ডাইরেক্ট শর্ত আছে। শর্তটা কি জানো? এই যে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3, তাদের যে নির্ণয়ক সেটা হয়ে যাবে কি 0। তাহলে এখন এই কনসেপ্টটা আমরা ম্যাথটা করা ট্রাই করি। যেহেতু আমি তোমাকে বললাম সিটা কিন্তু বাম পাশে ছিল, তাহলে এখানে যদি এর ওয়ানের মান চিন্তা করো 1, বি ওয়ানের মান হচ্ছে -1 এবং সি ওয়ানের মান কিন্তু -1 যাচ্ছে। তারপরটা কত? 1 -3 5। তারপরটা কত বলো তো? কে
-3 +4, এটা মান হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় একটা সলভ করি, কে এর মান চলে আসবে না? এই কে এর মানটা তোমরা আমাকে টাস্ক সাবমিশন গ্রুপে সাবমিট করবা। মনে থাকে যেন এটা। দেখো, এই ২ টা বিন্দুতে সংযোগকারী রেখা এবং লম্ব সমদ্বিখণ্ডক রেখার ছেদবিন্দু কত হবে? কি বুঝাইছে? এখানে যে ২ টা বিন্দু দিছে আমি ধরে নিলাম হচ্ছে এটা 1,2 একটা পয়েন্ট আর এটা হচ্ছে 3,4। এখন এই ২ টার সংযোগকারী রেখা তো এটা এবং লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? তুমি ধরো বুঝতেছো না। একটা কলমকে তুমি সমদ্বিখণ্ডক করবা। কোথায় কোপটা দিবা? একদম মধ্য পয়েন্টে। তার মধ্য পয়েন্টে চিন্তা করতে হবে। এবং সেটা বলছে কি লম্ব সমদ্বিখণ্ডক। ওই রেখার উপরে লম্বভাবে যাবে। তো কি চাইছে? ছেদবিন্দুটা চাইছে। কিভাবে করব? তোমার তো এতটুকু তুমি মাত্র নিজে স্বীকার করলা যে কলমের মাঝখানে কোপটা দিতে হবে। তাহলে এই ২ টা মধ্যবিন্দু বের করে ফেলো। আর তো কিছু জানতে হইতেছে না। তাই না? তাহলে এই ২ টা মধ্যবিন্দু কত হবে? 1 + 3/2, 2 + 4/2 অর্থাৎ 2,3। বুঝছো? এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের না একটা সুন্দর শর্টকাট আছে। এই শর্টকাট আমি তোমাদের একটু আলোচনা করব। কি শর্টকাটটা ছিল? দেখো, শর্টকাটটা খুবই সুন্দর। যদি এরকম থাকে, ধরো ৩ টা বিন্দু থাকে ত্রিভুজের ক্ষেত্রে। একটা ধরলাম হচ্ছে 1,1, একটা ধরলাম হচ্ছে 3,4, আর একটা ধরলাম হচ্ছে 6,7। এই ৩ টা দ্বারা তুমি ত্রিভুজটা বের করবা। নিয়মটা হচ্ছে শর্টকাটটা হচ্ছে এরকম যে ৩ টা পয়েন্টের মধ্যে যেকোনো একটাকে 0, 0 বানাতে হবে। তোমার যেটা ইচ্ছা, যেটা সহজ মনে হয়। আমার কাছে লাগতেছে এটা সহজ। তাহলে 0,0 কি করছি? ভুজ থেকে ১ বাদ দিছি, কোটি থেকে ১ বাদ দিছি। সেইম কাজটা এখানে করতে হবে। তাহলে 2,3 এখানে করো 5,6। এতটুকু কাজ করার পরে যে কাজটা করতে হবে, এখানে 0, 0 যেটা হয়ে গেছে সেটা বাদ। বাকি ২ টা নিয়ে কাজ করো। সূত্রটা কিভাবে দেখো? হাফ দিবা প্রথমে। মাত্র না বললাম এই ২ টা নিয়ে কাজ করতে হবে? দেখো, এই ২ টার মধ্যে দূরে, দূরে কে আছে বলো তো? এইখানে 2 আর এখানে 6 একদম কোণায়। তাই তো? তাহলে এই ২ টাকে গুণ দিয়ে দাও। তাহলে ১২ মাইনাস দিবা। তারপরে কাছাকাছি কে আছে? ৩ এবং ৫ এই ২ টো গুণ দিয়ে দাও। তাহলে কি আসবে? ১৫। বুঝলা? তাহলে উত্তরটা কি আসে? হাফ ইন্টু -3। বাট ক্ষেত্রফল কোনোদিন নেগেটিভ হয় না। এই কারণে আমরা একটা মডুলাস সাইনও দিব। ওকে? তাহলে মডুলাস সাইন দিলে কি আসে? 3/2 হয়ে যাবে। আশা করি বুঝছো ম্যাথটা। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করা ট্রাই করি। যদি এত একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তো ত্রিভুজের ক্ষেত্রফল কত? প্রথমটা কি 0, 0 বানানোর সময় জাস্ট আমরা ভুজ থেকে কি করছি? ১ বাদ দিছি, আর কোথাও কিন্তু কিছু করি নাই। তাহলে 1,1 এটা হয়ে যাবে 3,5। তাহলে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে হাফ, মডুলাস সাইন দিলাম 5 - 3 অর্থাৎ হাফ ইন্টু 2। তাহলে আমরা কি বলতে পারি? ১। দেখো, x অক্ষ, y অক্ষ এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কত হবে? আমরা চিত্র আঁকা ট্রাই করব। x অক্ষ বলতে কি বুঝি? এটা x অক্ষ। y অক্ষ বলতে কি বুঝি? এইটা। x = p বলতে কি বুঝি? এই রেখাটা। এই কোয়েশ্চেনগুলো ধরো আমরা অনেকে পারি না। আমরা এগুলা দ্বিতীয় লেকচারে আলোচনা করব। এবং y = কি বলতে বুঝবো আমরা? এইটা। বুঝে গেছে? তাহলে চিন্তা করো। এই যে দূরত্বটা সেটা কতটুকু বলো তো? p পরিমাণ দূরত্ব না? আচ্ছা, এই যে y = q সেটা বলতে বোঝায় কি জানো? মূল বিন্দু থেকে y অক্ষকে q পরিমাণ কেটে চলে যাবে। যেহেতু এগুলো সমান্তরাল ইকুয়েশন, তো এই কারণে আমরা বলবো এইটাও q, এইটাও p। তাহলে কনসেপ্টটা কি? এটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ PQ। এখন অনেকে কিন্তু বুঝে নাই বিষয়গুলো। এই বিষয়গুলো আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করব খুব ডিটেইলস ভাবে। এখন দেখো, x = 2, x = 4, y = 4 এবং y = 6 দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসবে? আমরা এগুলো পয়েন্টগুলো বসানোর ট্রাই করি। একটু আগে যে কথাটা বললাম, x = 2 বলতে বুঝবো x অক্ষরে 2 পরিমাণ কেটে লম্বভাবে চলে যাবে। ওকে? আচ্ছা, x = 4 বলতে কি? x অক্ষরে 4 পরিমাণ কেটে চলে যাবে। y = 4 বলতে কিন্তু সেম কথাটা আমরা বুঝবো, y অক্ষরে 4 পরিমাণ কাটবে এবং y = 6 বলতে আমরা বিষয়টা বুঝেই যাব যে y অক্ষরে কি পড়বে? 6 পরিমাণ কেটে চলে যাবে। তাহলে এই 4 টা রেখা দ্বারা কিন্তু আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন তোমাকে যদি প্রশ্ন করি এটা আসলে কোন ক্ষেত্র? কি ধরনের ক্ষেত্র? অনেকে পারবে, অনেকে পারবা না। তো আমি তোমাকে বললাম এই পর্যন্ত দূরত্ব যদি কাউন্ট করো মূল বিন্দু থেকে 4। এর কি ছিল? 2। তাহলে এই গ্যাপটা কত? বিয়োগ করে দিতে হবে 2 পরিমাণ। ওকে। এখন এই পয়েন্টটা চিন্তা করো। এটা কার জন্য ছিল? y = 6। তার মানে কি? 6 পরিমাণ কেটে চলে গেছে না? ওকে, তাহলে এই বড়টা ছিল কি? 6 পরিমাণ। তাহলে এই পয়েন্টটা কত বলো তো কতটুকু উপরে? 4 পরিমাণ। তাহলে এটাও তো 2। তাহলে এইটাও যদি 2 হয়, এটাও যদি 2 হয় এবং রেখা 4 টা যদি সমান্তরাল থাকে অক্ষরেখার, তাহলে 100% এটা কি? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? বাহু স্কয়ার। তাহলে আমরা 4 বলে ফেলতে পারবো। এখন আমি কিভাবে এগুলাকে সমান্তরাল বাহু চিন্তা করতেছি। ম্যাথ কিন্তু শেষ, আলাদা কনসেপ্ট। যদি কোনো ইকুয়েশনে পাই এরকম x = a অথবা y = b ফরম্যাটে, এই টাইপ রেখাগুলোকে আমরা বলবো সমান্তরাল রেখা। ঠিক আছে? কার সমান্তরাল? অক্ষের সমান্তরাল। দেখো, y = 2 এবং y = x রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কত আসবে? তো প্রথমত আমি তোমাকে একটু চিত্র আঁকানো ট্রাই করি, চিত্রটা বুঝাই। দেখো, y = 2 বলতে কি বুঝবো? y অক্ষরে 2 পরিমাণ কেটে চলে যাবে। এখানে তো কোনো ডাউট নাই। এখন y = x বলতে কিন্তু আমাদের ডাউটটা। মডুলাস উড়ে দিলে কিন্তু প্লাস মাইনাস দেওয়া লাগবে। দিলাম। তো এখানে কিন্তু 2টা কথা লুকায় আছে। একটা হচ্ছে পজিটিভ x, একটা হচ্ছে কি মাইনাস x।
তাহলে এখানে যদি কোনো কারণে সি না থাকে, ধ্রুবক না থাকে, আমরা কিন্তু জানি যে y ইকুয়ালস টু mx প্লাস c এর বদলে যদি 0 চলে আসে এটা মূল বিন্দুগামী ইকুয়েশন। এবং এখানে ঢালটা কত 1, তার মানে কি 45, তাই না? এই যে মূল বিন্দুগামী 45 রেখা চলে গেল এবং এটাও কিন্তু 185 ডিগ্রি করে চলে যাবে। তাহলে এই দুইটা রেখা, এইটা এবং এটার দ্বারা কিন্তু আবদ্ধ ক্ষেত্রফল আমরা এইটা পাচ্ছি। ওকে, এটা কিভাবে বের করবো? চিন্তা করো, আমরা যদি একটু ডিপলি চিন্তা করি, এটা তো 45 বলতেছিলাম, তাহলে 100% এটাও 45, এ তো 9টা আমরা দেখেই বুঝি, তাহলে এটাও 45। যেহেতু এই দুইটা 45 তার মানে কি এই বাহু এবং এই বাহু কি হবে? সমান হবে। কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান। যেমন এইটা এটা যদি সমান বাহু হইতো তাহলে এই কোণগুলো তাদের বিপরীত বাহু, বিপরীত কোণ, তারা সমান হয়ে যেত, তাই তো? তাহলে এইটা যদি কোনো কারণে 2 হয়ে যায়, কারণ শিখালাম না y ইকুয়ালস টু 2 বলতে কি বোঝায়? 2 পরিমাণ কেটে চলে যাবে, তাহলে এইটাও 2। তাহলে এই যে ত্রিভুজ ক্ষেত্রফলটা গঠিত হইছে, এটা কি আসবে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 2। এরকম কয়টা আছে? এই পাশে তো হুবহু সেমটা আছে, আর এটা 2 দিয়ে দাও, অর্থাৎ 4 হয়ে যায়। এখন পরীক্ষা হলে তো এত সময় নেই ভাই। যদি ফরম্যাট এরকম থাকে, ধরো x ইকুয়ালস টু a এবং এটা যদি এরকম দেওয়া থাকে, অথবা y ইকুয়ালস টু b এবং y ইকুয়ালস টু মডুলাস x দেওয়া থাকে, মানে দুইটা কিন্তু দুইটা আলাদা ডাক। এই দুইটার জন্যই কমন একটা ফর্মুলা। এখানে যে পরিমাণটা দেওয়া থাকবে a অথবা b, ঠিক আছে? যদি x ইকুয়ালস টু a থাকে, ওই ক্ষেত্রে উত্তর দাঁড়াবে a স্কয়ার, আর যদি y ইকুয়ালস টু b এবং এটা দেওয়া থাকে, ওই ক্ষেত্রে উত্তর দাঁড়াবে কি? b স্কয়ার। আর কিচ্ছু নাই ভাই। এখন সরলরেখা এবং অক্ষদের মাঝে যে সম্পর্ক সেটা আমি তোমাদেরকে আলোচনা করব। সেই বিষয়টা কিরকম? আচ্ছা, দেখো আমরা একটা বিষয় চিন্তা করি। আমরা কিন্তু জানি যে এইটাকে আমরা বলি x অক্ষ, এটাকে বলি আমরা y অক্ষ। তো একটা রেখা যদি এভাবে দুইটা অক্ষকে কেটে চলে যায়, চিত্র কিন্তু এরকম দাঁড়ায়। মানে কি x অক্ষরে কাটছে, y অক্ষরে কাটছে। ধরলাম এটা a পরিমাণ কাটলো, তার মানে কি মূল বিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে a। তাহলে এই পয়েন্টটা দাঁড়াচ্ছে 1,0। আর এটা যদি b পরিমাণ কাটে, এটা কি দাঁড়াবে? 0,b। বুঝছো? তো এখন এটার সূত্র দাঁড়াবে। সূত্র কি জানো? সূত্র হচ্ছে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। ওকে? যদি তুমি এরকম একটা পেয়ে যাও যে অক্ষদ্বয়ের সাথে খণ্ডিত করছে, অক্ষদ্বয়কে কর্তন করছে, অক্ষদ্বয়কে ছেদ করছে বা ছেদক, এই টাইপের প্রশ্নগুলো থাকলে যদি সমীকরণ বের করতে বলে, আমরা ট্রাই করব এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। তারপর আমরা কি জানি আর? আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারবো। কি হবে? যেহেতু এই দূরত্বটা ছিল a এবং এই দূরত্ব ছিল b, তাহলে এই ত্রিভুজের এটা কিন্তু ভূমি, এটা হচ্ছে কি উচ্চতা বোঝায়। তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ab। ওকে? এবং এখানে কিন্তু আরো কয়েকটা তথ্য আমরা বের করতে পারবো। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তো আমি এটা ধরলাম মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কি দাঁড়াবে? a/2, b/2। কি হবে? কারণ এই যে ভুজ দুটো যোগ করে 2 তে ভাগ দাও, a/2 থেকে, আর হচ্ছে কোটি দুটো যোগ দিয়ে ভাগ দিলে কিন্তু b/2 ই থাকতেছে। ওকে, এটাও কিন্তু গেল মধ্যবিন্দু এটা। এবং এই যে খণ্ডিত করছে যতটুকু, তাদের কিন্তু দৈর্ঘ্য আছে। তাহলে আমরা কি বলতে পারি এটা? যদি এটাকে আমরা a পয়েন্ট ধরতাম, যদি এটাকে b ধরতাম, তাহলে কিন্তু আমরা ab যে দৈর্ঘ্যটা সেটা বলে ফেলবো √a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি বুঝছো? ওকে? তো এই টাইপ পর্যন্ত তুমি পড়াশোনা করবা। এখন দেখো আমরা এগুলো এপ্লাই করি। x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 এবং এত রেখা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? তো তুমি দাগটা বুঝতেছো না আসলে কি বলছে। চিত্র আঁকলাম আমরা। চিত্র এঁকে এখানে বলা ছিল x ইকুয়ালস টু 0। আচ্ছা, x ইকুয়ালস টু 0 বলতে কি বুঝবো? অয় অক্ষ। এটা বুঝো নাই? দ্বিতীয় ক্লাসে আমরা পড়াবো এটা। আর y ইকুয়ালস টু 0 বলতে অয় অক্ষ বুঝবো। এবং যেহেতু এটা দুইটা অক্ষ আছে এবং একটা রেখা বলা আছে। আচ্ছা, রেখাটা কি টাইপের? রেখাটা কিভাবে লেখা যায় বলো তো? অবশ্যই লেখা যাবে। তার মানে কি? বিষয়টা সেভাবে চলে যাবে। এখন বলতে পারো এই কোঅর্ডিনেট আমি কেন দিলাম? এই কোঅর্ডিনেটে কেন দিই নাই? কারণ এখানে এটা তো a, এটা তো b। এর মান যদি পজিটিভ হয় তাহলে তো পজিটিভ দিকে দিতে হবে। y এর মানও তো পজিটিভ। y এর পজিটিভ তো আমরা এটা বুঝি। এখানে দিতে হবে, তাই তো? আশা করি বুঝছো। এখানে এটা কি ছিল? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি ছিল ভাই? কিসে গেছিলাম? হাফ ab। এর মান কত? 2। b এর মানও 2। তার উত্তর কত দাঁড়াচ্ছে? 2। একদম সোজা। দেখো এই রেখাটা x অক্ষ y অক্ষে কতটুকু ছেদ করছে। ওকে, তাহলে ওই বিষয়টা বুঝে ফেললাম। x/a প্লাস y ইকুয়ালস টু 1 কনসেপ্ট আসবে। তো আমরা এটাকে সাজাই ফেলবো। -20। তো -20 দিয়ে ভাগ দিতে হবে কেন? কারণ সূত্রই তো বলতেছিল x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এই 1 যেন ফিক্সড থাকে। তাহলে -20 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে x/-5 এটা পজিটিভ হয়ে যাবে। y/4 ইকুয়ালস টু 1। তাহলে আমরা বলবো x অক্ষরে কাটছে -5 পরিমাণ এবং y অক্ষরে কাটছে কি? 4 পরিমাণ। এখন বলতে পারো চিত্রটা কি হবে তাহলে? চিত্র হচ্ছে এরকম। এই যে x অক্ষরে -5 পরিমাণ এখানে কাটলো, এখানে হচ্ছে 4 পরিমাণ কাটলো। এই যে এই টাইপে থাকবে। আশা করি বুঝছো? ওকে, 3x প্লাস 4 12 দ্বারা নির্দেশিত সরলরেখা এবং অক্ষদের দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? আশা করি ইজিলি পারবা। এটা দেখে দেখে বোঝা যায় যে এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে কত? 3। তাহলে হাফ 3 ইন্টু 4। বুঝা গেছে? তার কত থাকবে? 6। এর চেয়ে সহজ তো আর হইতে পারে না। দেখো, অক্ষদের দ্বারা এত রেখাদের ছেদিত অংশ ধরবো। তাহলে এটা কি বলছে? এই যে এটা।
এখান থেকে এটা চাইছে। এটা কি জানি ছিল √a² + b² না? তো আমাকে জাস্ট এতটুকু বললো এর মান কত? এর মান হচ্ছে 3, কারণ 12 তে ভাগ দিলে এখানে কি চলে আসবে? 3। ওকে, তাহলে 9 + 16 অর্থাৎ 5। ওকে, দেখো একটি সরলরেখার অক্ষদের মধ্যবর্তী অংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে একটা কনসেপ্ট শিখাইছিলাম, মনে করে দেখো তো। এই বিন্দুটা, এই বিন্দু কি ছিল? a/2, b/2। তাহলে এই 2,3 বলতে বুঝাইছে a/2, b/2। বুঝলা? তাহলে আমাকে বলো এর মান কত? 4, আর b এর মান কত পাচ্ছি? 6। তাহলে রেখার ইকুয়েশন কি আসবে? x/4 + y/6 = 1। অর্থাৎ তুমি যদি লসাগু নাও 24, তাহলে ওই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারতেছি 6x + 4y = 1। অর্থাৎ 3x + 2y - 12 = 0। বুঝছো? দেখো y = 1 + 1/2 + x বক্ররেখা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b পয়েন্টে ছেদ করতেছে। তাহলে ab রেখার ইকুয়েশনটা কত আসবে? এটা কিভাবে করা যায়? যেহেতু আমার a পয়েন্ট এবং b পয়েন্টটা লাগবে, যেহেতু ab ইকুয়েশনটা বের করতে যাচ্ছি, তো ওই ক্ষেত্রে a পয়েন্টটাকে বের করি। a পয়েন্টে কিন্তু বলা ছিল x অক্ষরে ছেদ করছে, তাহলে y এর মান 0 আমরা জানবো ওই বিন্দুটার। যেহেতু x অক্ষরে ছেদ করলে কোটি 0 হয়ে যায়, ওই কনসেপ্টে ম্যাথটা করবো। তাহলে 0 = কিন্তু 1 + 1/2 + x। অনেকেই কাজটা করে লসাগু নিয়ে নেয়। তুমি লসাগু না করে এই কাজটা করলে কিন্তু ম্যাথটা অনেক সোজা হয়ে যায়। কি করছি? সাইড চেঞ্জ করছি। তারপরে তুমি পক্ষান্তর করো। তাহলে -1। তাহলে x এর মান কিন্তু -3। তাহলে আল্টিমেটলি আমরা a বিন্দু পেয়ে গেলাম কত? -3, 0। ওকে, b পয়েন্ট আসো। y অক্ষরে ছেদ করছে। তার মানে কি x এর মানটা 0। তাহলে y এর মান কিন্তু 1 + 1/2 অর্থাৎ 3/2। তাহলে b বিন্দু দাঁড়াচ্ছে 0,3/2। এখন অনেকে যে ২ টা বিন্দু দেওয়া থাকলে যে সরলরেখার ইকুয়েশন অনেক বড় ফরম্যাট, সেটা তারা এপ্লাই করার ট্রাই করে। এটা এপ্লাই করা যাবে না। আমরা এপ্লাই করব, যদি কোনো ম্যাথে এরকম পেয়ে যাও, একটা ফরম্যাট দেওয়া আছে a, 0 রূপে, আর একটা 0, b রূপে। অলওয়েজ এটা এপ্লাই করবা। x/a + y/b = 1। এটা তো এভাবেই দেওয়া আছে। তাহলে ছোটটা কি হবে বলো তো? x/-3 + y/3/2 = 1। দেন এটা সলভ করবা। এটাই আনসার। দেখো, একটি সরলরেখা ২ টি অক্ষের ছেদাংশের সমষ্টি এবং অন্তর্ফল হচ্ছে 9 এবং 5। রেখার ইকুয়েশন কত? তো যেহেতু ছেদাংশ বলা আছে, তাহলে x/a + y/b = 1 ফর্মেট এপ্লাই করতে হবে। তাহলে a + b এর মান হচ্ছে 9, a - b এর মান হচ্ছে 5। যদি যোগ দিয়ে দাও, তাহলে 2 এর মান কি পাচ্ছি আমরা? 14, এর মান হচ্ছে 7। তাহলে b এর মান কত পাচ্ছি? 2। তাহলে x/7 + y/2 = 1। এটা সলভ করলে যেটা আসবে সেটাই আনসার। তো এই আনসারটা তুমি আমাকে জানাবা। ওকে, আমরা এই ম্যাথটা দেখি। একটি সমবাহুত্রিভুজের ২ টা শীর্ষবিন্দু হচ্ছে এত, এত। তৃতীয় শীর্ষবিন্দু কত? আমরা ডাকটা বসানোর ট্রাই করি। মানগুলো বসাবো। তো 2,1 বললাম এটা, আর 2,5 হচ্ছে এটা। ধরো 2 পরিমাণ গেল, 1 পরিমাণ উঠলো। 2 পরিমাণ গেল, 5 পরিমাণ উঠলো। তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এখন অপোজিট পয়েন্ট ধরো এটা। আমি কেন এটা একদম মাঝ বরাবর দিছি বলতে পারবা? যেহেতু এটা সমান্তরাল বাহু, এই কারণে মাঝ বরাবর। তাহলে আমাকে জাস্ট বলো, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত? এটা 5, এটা ছিল 1। তাহলে এই দূরত্ব 100% 4। ঠিক আছে? এটা তুমি ২ টা বিন্দু দূরত্ব দিয়ে বের করতে পারো। মানে √x1 - x² + y1 - y2 দিলেও 4ই আসবে। দাগটা দেখে বোঝা যায়। তারপর চিন্তা করব, এই পয়েন্টটার কোটিটা কত? এটা কিন্তু বের করা যাবে। কেমনে? যেহেতু এই পয়েন্ট আমি বললাম এটা একদম এই পয়েন্ট বরাবরই আছে, সমান্তরালে আছে। বুঝা গেছে? তাহলে এই পয়েন্টটা কত বলো তো? এতটুকু দূর হচ্ছে 4, এটা হচ্ছে 2, 2 হয়ে যাবে। তো এটা যেহেতু অলরেডি 1 পরিমাণ ছিল, তাহলে এই পয়েন্ট কিন্তু 2 আর 1 মিলে 3। তাহলে এটাও তো 3। কারণ এইটা যা দূরত্ব, এটা দূরত্ব হুবহু সেম। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারতেছি এটা কোটি হচ্ছে 3। বুঝছো? এখন দরকার হচ্ছে ভুজ। ভুজটা কেমনে বের করব? ভুজ বার করার জন্য তোমার যে টেকনিকটা এপ্লাই করতে হবে, এই দূরত্বটা বের করব। ঠিক আছে? এখান থেকে এই দূরত্বটা। তারপর আমরা এই দূরত্বটা এড করে দিব। কারণ আমি তোমাকে শিখিয়েছিলাম ভুজ বলতে বুঝি মূলবিন্দু থেকে ওই বিন্দুর একশো বরাবর দূরত্বটা। এখন এই ত্রিভুজটাকে যদি আমি একটু দূরে কেটে আনি, তাহলে আমরা কিন্তু এটা ইজিলি বের করতে পারবো। কেমনে? তুমি জানো এটা হচ্ছে 2। যেহেতু সমবাহু ত্রিভুজ বলা ছিল, যেহেতু এই বাহুটা 4, তাহলে এই বাহুটা 4, এই বাহুটা 4। তাহলে এখানে কিন্তু সমকোণী ত্রিভুজের একটা কনসেপ্ট আসবে। অর্থাৎ 16 = 4 + a²। আমি পিথাগোরাস এপ্লাই করলাম। তাহলে a² মান কি চলে আসলো? 12। তার মানে এর মান কি? এর মান চলে আসবে 2√3। বুঝছো? তাহলে এইটা যদি 2√3 থাকে, তাহলে এই দূরত্বটা কত? যেহেতু 2,1, তার মানে কি এই পর্যন্ত 2 গেছিল। তাহলে আল্টিমেটলি ভুজ চলে আসবে 2 + 2√3, 3। বুঝছো? একদম সোজা। r cos π/4 - θ = 6 রেখা দ্বারা এক অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা কত? এটা কিভাবে করবো আমরা? এটা এপ্লাই করার আগে আমাদের সূত্রটা ভাঙাইতে হবে। আমরা cos a - b সূত্র কি জানি? আচ্ছা, a - b সূত্র তোমায় আমি এখানে পড়াই দিই। a - b সূত্র ছিল cos a cos b প্লাস sin a sin b = হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি এটা কত বলো তো? cos 45, যার মান কি ছিল?
যার মান ছিল 1/√2 লিখলাম। দেন এই আরটা তো এটার সাথে গুণ আসবে, তাই তো? তাহলে r sin থিটা ইন্টু 1/√2 ইকুয়ালস টু কত? 6 বলতে পারতেছি। তাহলে আমাকে বলো এই পার্টের মান কি ছিল? x, তাহলে x/√2 প্লাস y/√2 ইকুয়ালস টু কত? 6। আচ্ছা, এখন কিন্তু ম্যাথটা শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ x অক্ষরে কি পরিমাণ কাটবে এটা কিন্তু x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 ফর্মেটে থাকতে হবে। এখানে কি 1 আছে? না, তাহলে 6 দিয়ে ভাগ দাও। তাহলে x/6√2 প্লাস y/6√2 ইকুয়ালস টু 1। তো x করে কাটছে কত? 6√2 পরিমাণ। ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং, দেখা লাগবে ভালো করে। অ্যান্ড এইটা অনেক বড় একটা ম্যাথ। দেখি, একটি সরলরেখা অক্ষদের সাথে এত বক্র ক্ষেত্রফল তৈরি করতেছে। আচ্ছা, এবং মূলবিন্দু হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব এক্সকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে, রেখাটা সমীকরণ। তো এইটা জানার আগে না এই কনসেপ্টটা জানা উচিত আমাদের। কিরকম জানো? অক্ষদের সাথে সরলরেখার সম্পর্ক কি? এই যে সরলরেখাটা, এখানে তো ইকুয়েশন সূত্রটা শিখেছিলাম যে x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 যদি a আর b পরিমাণ কাটে। এখন আরেকটা সূত্র আছে, বুঝছো? এটা এই যে মূলবিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানলাম। এই রেখাটা ধরলাম 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে এবং এটা দৈর্ঘ্য হচ্ছে p। ওই ক্ষেত্রে এই রেখার ইকুয়েশন সূত্র হয়ে যাবে x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p। বুঝছো? তাহলে ওই কনসেপ্ট যদি আমি আগাই তাহলে কিন্তু বিষয়টা এরকম দাঁড়াচ্ছে x cos 30 প্লাস y sin 30 ইকুয়ালস টু হচ্ছে p। ধরলাম হচ্ছে p পরিমাণ, কারণ এখানে তো পিটা দেওয়া নাই। তাহলে এই বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে x বাই cos 30 ভ্যালু কত ছিল বলো তো? cos 30 ভ্যালু ছিল √3/2, তাহলে 2/√3 প্লাস y বাই 2 ইকুয়ালস টু p। ওকে, দেন x বাই 2p/√3 প্লাস y বাই 2p ইকুয়ালস টু 1 চাইলে বলতে পারি। এটা কেন আনলাম? যদি ক্ষেত্রফল বলা আছে, আর ক্ষেত্রফল কিন্তু x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 থেকে কিন্তু বলতে পারি হাফ ab এই কাজটা করার জন্য। তাহলে আমরা বলতে পারতেছি হাফ ab। তাহলে কি আসবে? ডাইরেক্ট 4p² বাই √3 ইকুয়ালস টু হচ্ছে কত? 50/√3। তো √3 ভ্যানিশ করতে পারে, এখানে কি থাকবে? 2। তাহলে পি স্কোয়ার মান যদি 25 চলে আসে, পির মান চলে আসবে 5। ওকে, তুমি যদি এখানে পের মানটা বসায় দাও এবং থিটা মানটা বসায় দাও, আলটিমেটলি উত্তর চলে আসে। এই বিন্দু এবং এই বিন্দুতে সংযোগ রেখা যে বিন্দুতে এত অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে তার স্থানাঙ্ক। আচ্ছা, অন্তর্ভুক্ত কনসেপ্ট কিন্তু একদম সোজা। কিভাবে করবো জানো? যদি তুমি x এর মানটা বের করো, তাহলে এই রেখাটা এই পয়েন্টে 3:5 অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই পয়েন্ট হচ্ছে 1,4 আর এই পয়েন্ট হচ্ছে 9,12। তাহলে এই এক্সটা বের করার টেকনিক কি জানো? এক্সটা বের করার টেকনিক হচ্ছে এই 3 কিন্তু 1 এর সাথে সম্পর্কিত আর 5 কিন্তু 9 এর সাথে সম্পর্কিত। তুমি যখন 3 নিবা তার পাশের দেওয়া যাবে না, তার অপোজিট পাশে ভুজ নিতে হবে, এবং 5 নিলে তার অপোজিট পাশের ভুজ নিতে হবে। আর নিচে এই দুইটা যে অনুপাত ছিল তাদের যোগফল। বুঝছো? তাহলে 3 নং কত পাচ্ছি? 3 নং 27 প্লাস 5/8 অর্থাৎ 4 চলে আসবে। এখন যারা বুদ্ধিমান তারা দেখবে 4 কয়টা আছে? একটাই তো, এটা আনসার। এখন যদি বলো 7 কেমনে হইছে? দেখো, y ইকুয়ালস আমরা বলবো কোটিনে কাজ করতে হবে। তুমি যদি 3 অনুপাত নিতে চাও তাহলে তার অপোজিট পাশের কোটি নিতে হবে। নিলাম, দেন 5 ইন্টু 4 নিলাম, দেন 8 দিয়ে ভাগ দিলাম। বুঝছো? তারা বলো 3 বারং কত হয়? 36, 4 5 20 ভাগ 8 অর্থাৎ 56/8। তার মানে কি 7 চলে আসবে। আশা করি বুঝছো। এখন দেখো এইটার জ্যামিতিক রূপ কি? তুমি যদি এটাকে ভাঙাও তাহলে কিন্তু বলতে পারতেছি x প্লাস y x মাইনাস y ইকুয়ালস টু 0। তো দুইটা পদের যোগ গুণফল যদি 0 হয়ে যায়, আমরা কিন্তু জানি তাদের আলাদা করে কিন্তু মানগুলা 0 হয়ে যায়। এবং এইটাও সরলরেখার ইকুয়েশন, এইটাও সরলরেখার ইকুয়েশন। আমরা কি বলবো? এটা জোড়া সরলরেখা। তো আমি আশা করবো তোমরা ম্যাথগুলো খুব ভালো করে সলভ করবা। কোনো এমসিকিউ বা কোনো ম্যাথ বুঝতে সমস্যা হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো, পেজে নক দিতে পারো। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। বেস্ট অফ লাক।